ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য তোমাদের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিছু দেওয়া হয়নি। তো আজ থেকে তোমাদের দুদিনের মধ্যে সমস্তটা কমপ্লিট করে দেওয়া হবে আশা করছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি। 1 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো দেখি কি আছে। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ক্লিন এনার্জি প্রচারের জন্য গ্রিন হাইড্রোজেন নীতি বাস্তবায়ন করবে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরিচ্ছন্ন শক্তির দিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের রাজ্যে সবুজ হাইড্রোজেন নীতি 2023 বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এই নীতির লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি সেগুলো প্রতিশ্রুতিশীল বিকল্প সবুজ হাইড্রোজেনের উৎপাদক ও ব্যবহারকে উৎসাহিত করবে এবং বাড়াবে। সবুজ হাইড্রোজেন এটা বা গ্রিন হাইড্রোজেন এটা হচ্ছে সৌর বা বায়ু শক্তির মতো নবনায়নযোগ্য শক্তি ব্যবহার করে জল বিভক্ত করে উৎপাদিত হয় এবং এটা জ্বালানির সময় কোনো গ্রিন হাউস গ্যাসও নির্গমন করে না। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে উত্তরপ্রদেশের বটেশ্বরের আন্তঃজেলা চপার পরিষেবার উদ্বোধন করেছে জেলাতে? এটা হচ্ছে যোগী আদিত্যনাথ করেছে। উত্তরপ্রদেশ রাজ্যে পর্যটন এবং পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে একটি উল্লেখযোগ্য উন্নয়নে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগ্রা শহর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম বটেশ্বর, সেই বটেশ্বর রাজ্যে প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছে। একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পরিচালিত এই উদ্যোগটি এই অঞ্চলে পর্যটনের জন্য নতুন দরজা খুলে দেবে বলে আশা করা যায় এবং এই ফ্লাইটে সাংস্কৃতিক তাৎপর্য স্পর্শ যোগ করা হবে। রাধাকৃষ্ণের আইকনিক ব্যক্তিত্বের পোশাক পরা শিল্পীরা প্রথম হেলিকপ্টার ফ্লাইটে বসবেন। এখানে আমরা উত্তরপ্রদেশ সেখানেও পাচ্ছি। একটু বলি, উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল আর ন্যাশনাল পার্ক হচ্ছে দুধুয়া ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্য ভারতের পেট্রো ক্যাপিটাল হিসেবে আবির্ভূত হয়েছে? এটা হচ্ছে গুজরাট। গুজরাট দেশের পেট্রোকেমিক্যাল পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বের বৃহত্তম তৃণমূল তেল সংশোধনাগার এবং অত্যাধুনিক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নিয়ে গর্ব করে এটা রাজ্য। গুজরাটের পেট্রোকেমিক্যাল সেক্টরের গতিশীল প্রবৃদ্ধি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জামনগর শোধনাগার ও এনজিসি পেট্রো সংযোজন লিমিটেড দাহেজ, সেখানে এটা হচ্ছে এই অর্জন করা হয়েছে। বিশ্বব্যাপী এবং সবচেয়ে জটিল একক সাইট শোধনাগার হিসেবে জামনগর সুবিধার দিকে একটি চিত্তাকর্ষক অপরিশোধিত প্রক্রিয়ার ক্ষমতা 1.4 মিলিয়ন ব্যারেল। তো এই সমস্ত জন্য এটা হচ্ছে ভারতের পেট্রো ক্যাপিটাল হিসেবে আবির্ভূত হয়েছে। গুজরাট রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, ন্যাশনাল পার্ক হচ্ছে ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, ম্যারিন গালফ অফ কচ পার্ক আর ভাস্তা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে বিচারপতি রেড্ডির শতবর্ষের পোস্টাল যে কভার সেটা উন্মোচন করলেন? এটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 27 ডিসেম্বর একটি বিশেষ পোস্টাল কভার প্রকাশ করার জন্য প্রস্তুত হয়েছে এবং সেটা হচ্ছে আলোকিত ব্যক্তি, যার মধ্যে যার জন্য হচ্ছে সেটা হচ্ছে বিচারপতি কোন্ডা মাধব রেড্ডি বা কে রেড্ডিকে জন্মের শতবর্ষ সেটা চিহ্নিত করার জন্য এটা করা হচ্ছে। এই উপলক্ষে অনুষ্ঠানটি AVতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। হায়দ্রাবাদের গগনমহল কলেজ, যেখানে বিচারপতি রেড্ডির উত্তরাধিকার স্মরণ করা হবে এবং সেখানে একটি বিশেষ যে পোস্টাল কভার সেটা প্রকাশ করা হবে, উন্মোচন করা হবে এবং তার জীবন কাজ এবং মূল্যবোধগুলো রেখেছে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন? আচ্ছা, এখানে হয়েছেন হবে, এটা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে পদাধিকার বলে নিযুক্ত হয়েছেন। 1985 সালের পন্ডিচেরি ইউনিভার্সিটি অ্যাক্টের সংবিধি যেটা অ্যাক্টে একটি পরিবর্তন ফলে এই নিয়োগটি আসে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ রজনীশ ভুটানির অফিসিয়ালি যোগাযোগ হাইলাইট করে যে পরিবর্তনটি 5 ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং সেটা ভারত সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রকাশিত হবে। পার্লামেন্ট একটি আইন 1985 যেটা প্রতিষ্ঠা হয়েছিল পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার জন্য এটি একটি বিশিষ্ট প্রতিষ্ঠান। তো সেখানে বর্তমানে তোমার চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হচ্ছেন রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কে প্রথম মহিলা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর মহাপরিচালক নিযুক্ত হচ্ছেন? এটা হচ্ছে নীনা সিং। একটি ঐতিহাসিক পদক্ষেপে কেন্দ্রীয় সরকার নীনা সিংকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF এর
প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে নিয়োগ করছে, যা একটি নিরাপত্তা বাহিনীর ঐতিহ্যগতভাবে যে পুরুষ শাসিত ব্যাপার ছিল সেটা একটা আঘাত এনেছে। এই সিদ্ধান্ত অন্যান্য কৌশলগত নিয়োগের সাথেও এটা হচ্ছে ভারতের বৃহত্তর ক্ষেত্রে পুনর্বিন্যাসকে প্রতিফলিত করে। নীনা সিং, তিনি রাজস্থান ক্যাডারের 1989 ব্যাচের একজন আইপিএস অফিসার। তো সিআইএসএফ এর সম্বন্ধে বলি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ফেডারেল পুলিশ সংস্থা। এটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে একটি। প্রতিষ্ঠা হয়েছিল 1969। পরিচালনা পরিষদ হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কে ষোড়শ অর্থ কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে অরবিন্দ পানগাড়িয়া। সরকার অরবিন্দ পানগাড়িয়া ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। কমিশনকে যে 2026 সালে এপ্রিলে শুরু হওয়া আসন্ন 5 বছরের মেয়াদে তাকে এটা নিয়োগ করা হচ্ছে। তোমাদের কাছে প্রশ্ন হলো 2026-এ যেটা নিয়োগ হবে, তাহলে 2025 পর্যন্ত কে নিযুক্ত আছে? ইনি হচ্ছেন ষোড়শ, অর্থাৎ 16তম। তাহলে 15তম কে আছে বর্তমানে, এটা তোমাদের কাছে প্রশ্ন রইল। তিনি তাহলে 2026 সালের এপ্রিল মাস থেকে 5 বছরের মেয়াদে তিনি নিযুক্ত হচ্ছেন। অরবিন্দ পানগাড়িয়া একজন বিশিষ্ট বাণিজ্য অর্থনীতিবিদ। এর আগে 2015 থেকে 17 সাল পর্যন্ত তিনি নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরিকল্পনা যে কমিশন ছিল তাকে প্রতিস্থাপিত করার জন্য প্রতিষ্ঠিত নীতি আয়োগ ভারত সরকারের জন্য অর্থনৈতিক নীতি কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থ কমিশন সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে, প্রথম কথা পড়তে হবে 280 নম্বর অনুচ্ছেদ। এটা সংবিধানের একটা প্রশ্ন। তো এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পৃথক রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ক সংজ্ঞায়িত করার জন্য প্রতিষ্ঠা হয়েছিল। সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে এর গঠন বর্ণনা আছে। প্রতিষ্ঠা হয়েছিল 1951 সাল, সদর দপ্তর নয়াদিল্লি এবং ভারত সরকারের এখতিয়ার। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা 1 জানুয়ারি 2024-এ ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে? এটা হচ্ছে ইসরো, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো মহাকাশ অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি করছে এবং 2024 সালের প্রথমেই 1 জানুয়ারি এটি যুগান্তকারী মিশনের সাথে শুরু হচ্ছে। চন্দ্রযান-3 এবং আদিত্য L1 মিশনের সাফল্যের পর ইসরো তার সর্বশেষ উদ্যোগ এক্সপোস্যাট মিশনের জন্য প্রস্তুত হচ্ছে এবং এটা 1 জানুয়ারি 2024-এ উৎক্ষেপণ করা হবে। এই মিশনটি হচ্ছে ভারতের প্রথম পলারিমেট্রিক প্রবেশ করছে, যা ব্ল্যাক হোলের এবং এক্স-রে অন্যান্য মহাকাশীয় যে মহাকাশের যে সমস্ত উৎস আছে তার অধ্যয়ন করবে এবং এটা 1 জানুয়ারি 9:10 এটা হচ্ছে উৎক্ষেপিত হবে। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা হলো ভারতের মহাকাশ সংস্থা, যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। প্রতিষ্ঠা হয়েছিল 1969। প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই আর অফিস হোল্ডার হচ্ছে এ সোমনাথ, চেয়ারপারসন যিনি। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন দেশের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে তার শেষ টেস্ট ম্যাচের ঠিক আগে এই ঘোষণাটি তিনি করেছেন। ওয়ার্নার 2বারের ক্রিকেটের যে চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন তার মধ্যে রয়েছেন। আর এই বর্নার্ডো তার ওডিআই যাত্রায় 161টি ম্যাচে 6,932 রান করেছেন। গড় রান হচ্ছে 45.30 এবং 97.26। তিনি 22টি সেঞ্চুরি, 33টি হাফ সেঞ্চুরি এবং একক ম্যাচে তার 179 হচ্ছে ব্যক্তিগতভাবে সেরা রান। অস্ট্রেলিয়া সম্বন্ধে একটু বলি। অস্ট্রেলিয়া হচ্ছে রাজধানী হচ্ছে ক্যানবেরা, গভর্নর জেনারেল হচ্ছে ডেভিড হার্লি, প্রধানমন্ত্রী হচ্ছে অ্যান্থনি আলবেনিজ। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কে ওয়ার্ল্ড পিস চেসশিপে মহিলাদের ইভেন্টে রূপো জিতেছে? এটা হচ্ছে কোনেরু হ্যাম্পি। ভারতের কোনেরু হ্যাম্পি উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত 2023 সালে বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের ব্যক্তিগত বিভাগে রূপো জিতে দাবাতে তার ক্ষমতা প্রদর্শন করেছে। তিনি এর আগে রাশিয়ার মস্কোতে 2012 সালে ব্রোঞ্জ জিতেছিলেন এবং 2019 সালে জর্জিয়াতে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছিলেন, অর্থাৎ সোনা জিতেছিলেন। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।